আস্থা মনে মনে ভাবতে লাগল, কিন্তু আরমান তখন এমন দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল যেন চোখ দিয়েই তাকে গিলে ফেলবে। আস্থা ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল। তখন আরমান ঠান্ডা গলায় একটা প্রশ্ন করল। তোমার এমন কেন মনে হচ্ছে যে আমার গিয়ে দেয়ালে মাথা ঠুকে নেওয়া উচিত? আরমানের সেই কথা শুনে আস্থার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। সে বিস্ময়ে মুখ হা করে আরমানের দিকে তাকিয়ে রইল এবং মনে মনে ভাবতে লাগল, হে কানহাজি, আপনি কি ওনাকে কোনো সুপার পাওয়ারও দিয়েছেন নাকি, যে উনি মানুষের মনের কথাও পড়ে ফেলতে পারেন? আরমান কোনো রকম অভিব্যক্তি ছাড়াই শান্ত গলায় বলল, তোমার মনের কথা বুঝতে বা পড়তে আমার কোনো সুপার পাওয়ারের দরকার নেই। আবারও নিজের মনের কথাই আরমানের মুখে শুনে আস্থার গলা শুকিয়ে গেল। এক মুহূর্তেই তার মাথার সব চিন্তা যেন উধাও হয়ে গেল। আরমান আস্থাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে বিরক্ত স্বরে বলল, তোমার কি কাপড় বদলানোর কোনো ইচ্ছে নেই? এই ভেজা কাপড় পরে যদি আমার বিছানায় ঘুমানোর কথা ভেবে থাকো, তাহলে আমি কোনোভাবেই সেটা হতে দেব না। আর তাছাড়া দাদাজি তোমাকে নিয়ে দিন দিন খুব বেশি পসেসিভ হয়ে যাচ্ছেন। এই ভেজা কাপড়ের জন্য যদি তোমার শরীর খারাপ হয়ে যায় আর দাদাজি আমাকে এই নিয়ে কোনো প্রশ্ন করেন, তাহলে মনে রেখো আমি তোমার এমন অবস্থা করব যা তুমি কল্পনাও করতে পারবে না। আস্থা মাথা নিচু করে বলল, কিন্তু আমার কাছে তো বাড়তি কোনো কাপড় নেই, আর আমি শাড়ি পরতেও জানি না। রাতে শাড়ি পরে আরাম করে ঘুমানোও সম্ভব হবে না। আরমান বিরক্ত চোখে তার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, কাল সবার আগে ওর জন্য কিছু কাপড়ের ব্যবস্থা করতে হবে, নইলে এই মেয়েটা কাপড় নেই বলে আমার মাথা খেয়ে ফেলবে। হঠাৎই আরমান সামনে এগিয়ে গিয়ে নিজের আলমারি থেকে একটি শার্ট আর একটি প্যান্ট বের করে আস্থার দিকে ছুঁড়ে দিল। আসলে সে নিজের কাপড় আস্থাকে দিতে চাইছিল না, কিন্তু এই মুহূর্তে তার কাছে আর কোনো উপায়ও ছিল না। আস্থা অবাক হয়ে কাপড়গুলোর দিকে তাকিয়ে বলল, কিন্তু আরমানজি, এগুলো তো আপনার কাপড়। আমি যদি এগুলো পরে বাইরে যাই তাহলে দাদাজি কি বলবেন? আর একবার নিজের কপালে হাত বুলিয়ে মনে মনে আরমান বলল, এই বোকা মেয়েটা এত বাজে বকবক করে কেন? ও কি বুঝতেই পারছে না আমি এই কাপড়গুলো শুধু এই ঘরের ভেতরে পরার জন্য দিয়েছি? সত্যিই কি এতটা বোকা, নাকি আমার সামনে বোকা সাজছে? বিরক্ত হয়ে আরমান বলে উঠল, বোকা মেয়ে, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই কাপড় আমি তোমাকে বাইরে পরে যাওয়ার জন্য দিইনি। চুপচাপ এগুলো পরে ঘুমিয়ে পড়ো, সকালে উঠে আবার নিজের কাপড় বদলে নিও, বুঝেছ? এরপর সে আঙুল দিয়ে একদিকে ইশারা করে বলল, ওইদিকে বাথরুম। যদি বাথরুমের রাস্তা বুঝতে না পারো তাহলে আমি নিজেই তোমাকে নিয়ে যাই। এই বলে সে আবার আস্থার হাত ধরে টেনে নিয়ে গেল। বাথরুমের দরজা খুলেই কোনো দয়া না দেখিয়ে তাকে ভেতরে ঠেলে দিল। হঠাৎ ধাক্কা খেয়ে আস্থা নিজের ভারসাম্য রাখতে পারল না। সে সোজা হাঁটু গেড়ে বাথরুমের মেঝেতে পড়ে গেল। ব্যথায় তার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। পরের মুহূর্তেই তার হাঁটু থেকে রক্ত বেরোতে শুরু করল। সে আহত হয়েছিল, কিন্তু আরমান সেদিকে একটুও গুরুত্ব দিল না। সে বাইরে থেকে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিল। আরমান নিজের মাস্টার বেডরুমে ফিরেই ছিল, এমন সময় তার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকাতেই তার মুখে একের পর এক নানা অনুভূতি ফুটে উঠল, আবার মুহূর্তেই মিলিয়েও গেল। সে ফোনটা কানে তুলে নিল। ওপাশের কথা শোনার পর ভাবলেশহীন কণ্ঠে সে বলল, আমি আসছি। এই বলে ফোন কেটে দিয়ে সামনের দেয়ালে ঝোলানো ঘড়ির দিকে তাকালো। তখন রাত 11:30। আরমান নিজের কোট তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে সুজা সিংহানিয়া ম্যানশন ছেড়ে বাইরে চলে গেল। নিজের গাড়ি বের করে সে নিজেই ড্রাইভ করতে করতে সিংহানিয়া ম্যানশন থেকে প্রায় 2 কিলোমিটার দূরে পৌঁছে হঠাৎ একটি ভিলার সামনে গাড়ি থামালো। গাড়ি থামার কয়েক মিনিটের মধ্যেই ভিলা থেকে 4 জন যুবক দ্রুত বেরিয়ে এলো এবং স্টাইলের সঙ্গে হেঁটে এসে আরমানের গাড়িতে উঠে বসল। তার আর কেউ নয়, আহান, ধ্রুব, আকাশ এবং সুমি। আরমান আবার গাড়ি স্টার্ট করে দ্রুত গতিতে মূল সড়কে উঠে পড়ল। তাদের গাড়ির পেছনে আরও 4 থেকে 5টি গাড়ি চলছিল, যেগুলোতে আরমানের নিরাপত্তা রক্ষীরা ছিল এবং তারা তাকে অনুসরণ করছিল। গাড়ির ভেতরে অথৈ নীরবতা বিরাজ করছিল। কিছুক্ষণ আগেও যেখানে সবাই হাসি ঠাট্টায় মেতেছিল, সেখানে মুহূর্তেই পরিবেশ গম্ভীর হয়ে গেল। সবার মুখ থেকে হাসি মিলিয়ে গেল।
সবাই চুপচাপ সামনের রাস্তার দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর আরমান সিংহানিয়া একটি নির্জন জায়গায় গাড়ি থামিয়ে আদেশের সুরে বলল, সবাই নিজের মুখ ভালো করে ঢেকে নাও। আরমানের কথা শেষ হতেই চারজনই নিজেদের মুখ সম্পূর্ণভাবে ঢেকে নিল। ঠিক তখনই আরমান নিজের গাড়ি থেকে একটি বন্দুক বের করল। এরপর সবাই গাড়ি থেকে নেমে সামনে থাকা বন্ধ পড়ে থাকা একটি কারখানার দিকে এগিয়ে যেতে লাগলো। পুরো কাহিনী এখনই শোনার জন্য ডেসক্রিপশনে ক্লিক করে ডাউনলোড করো পকেট FM অ্যাপ।